আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষার্থী বন্ধুরা, বিশেষ করে যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে, আজকের এই ভিডিওটি তাদের জন্য। আজকের এই ভিডিওতে আলোচনা করব বিশ্ববিদ্যালয়ে আসা খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের। আমাদের প্রত্যেকবারই আছে যে প্রশ্নটা সিমিলি নাকি মেটাফোর নাকি হাইপারবোল নাকি অক্সিমরন, এরকমভাবে কিছু প্রশ্ন এসে থাকে যে উপমাগুলো আমরা কোন ভাবে আমরা নিব, সেই আনসারটা আমাদেরকে দিতে হয়। আমাদেরকে বুঝতে হয় যেটা সিমিলি হবে নাকি মেটাফোর হবে নাকি হাইপারবোল হবে নাকি অক্সিমরন হবে। তো আজকে আমি আলোচনা করব বাক্যে উপমা শব্দের বা অলংকারিক ব্যবহারের ফিগার অফ স্পিচ বলা হয় তাকে। এই যে ফিগার অফ স্পিচটা আসলে কি, উপমাটা কোন ধরনের আলংকারিক ব্যবহার করা হচ্ছে। তো সিমিলি মেটাফোর এগুলো হচ্ছে একটা আলংকারিক শব্দ, যে কিছু বাক্যকে আমরা তুলনা করি কিছুর সাথে, যেমন কর্মধারয় সমাসের মধ্যে পাই যে চন্দ্রের মতো মুখ চাঁদ মুখ, এরকম কথাগুলো বলে যে কবি কবি ভাব কবি কবি চেহারা, তুমি তো দেখছি রবীন্দ্রনাথ হয়ে গেছো, তুমি তো দেখছি আকাশের চাঁদ হয়ে গেছো। আক্ষরিক অর্থে কিন্তু এটা হয় না, যদিও আমরা ভাবার্থ বুঝি নেই, তবে এই আক্ষরিক অর্থগুলোকে ভাবার্থের সাথে মিল রেখে আমরা কিভাবে কোনো একটা কাজের ক্ষেত্রে বা কোনো একটা সেন্টেন্সের উদাহরণ দিয়ে থাকি, আজকে সেটা নিয়ে আলোচনা করব। তো আজকে যারা ভিডিও দেখবে তারা ভিডিওটাকে শেয়ার করে দেবে, যাতে যারা এখনো এই জিনিস নিয়ে অনেক দুশ্চিন্তায় ভুগছে যে আসলে প্রশ্নটা আনসারটা কেমনে করবো, বুঝবো কিভাবে, কোনটা সিমিলি কোনটা মেটাফোর, তাদের কাছে যেন পৌঁছে যায়, সবাইকে শেয়ার করে দেবা। তো আমরা প্রথমে আলোচনা করবো সিমিলি নিয়ে। সিমিলি মানে হচ্ছে উপমা, আর এখানে মেটাফোর মানে হচ্ছে রূপক। এই যে মন রূপ মাঝি মন মাঝি মন মাঝি তোর বইটা নেই রে, আমি তোর বাইতে পারলাম না। আচ্ছা, উপমা মানে হচ্ছে উদাহরণ, কোনো কিছুকে তুলনা করা যায় কোন কোন বাক্য দ্বারা, যেমন লাইক, লাইক বলতে আমরা যেমন বোঝাই উদাহরণ দিই, যেমন এজ, এজ এগুলো তো যেমন রিজেম্বল মানে যেমন উদাহরণ দিয়ে থাকি, যে কোনো একটা কাজের ক্ষেত্রে সংজ্ঞা দিতে গিয়ে তারপর আমরা উদাহরণটা দিয়ে থাকি। এরকম একটা এক্সাম্পল দিতে পারি আমরা, হি ইজ ডেঞ্জারাস এজ এ টাইগার, হি ইজ এজ ডেঞ্জারাস এজ এ টাইগার। সেই এতই বিপজ্জনক এতই ভয়ঙ্কর একটা জন্তুর মতো, অর্থাৎ সে জন্তুর মতোই একটা ভয়ঙ্কর মানুষ। তাহলে তুলনা করা হচ্ছে কার সাথে? জন্তুর সাথে। তার মানে এই জিনিসগুলো হচ্ছে তুলনাকে বোঝানো হবে, অর্থাৎ একই জাতীয় বস্তুর বিষয়ের মধ্যে তুলনা করা হলে সেটা সিমিলি হবে না। সিমিলি হওয়ার শর্ত হচ্ছে যে দুইটা বস্তুকে তুলনা করা হবে সেই দুইটা হবে ভিন্ন ভিন্ন দুইটা বস্তু। আমি যদি বলি চাঁদের মতো মুখ চাঁদ মুখ, তাহলে সেটা হবে চাঁদ এবং মুখ কিন্তু দুইটা ভিন্ন জিনিস, সেই ক্ষেত্রে এটা সিমিলি হবে। কি হবে এটা? সিমিলি হবে। যেমন আমরা যদি এখন বলি যদি সমজাতীয় জিনিস হতে পারে, যেমন এক্সাম্পল, নজরুল ইজ লাইক এ শেলি, কবি নজরুল আসলে কার মতো? পিবি শেলির মতো। আমি এই যে প্রথম ক্লাসে আলোচনা করে দিয়েছিলাম সাহিত্যের মধ্যে, যে তিনি কিন্তু পিবি শেলির মতো। এখানে দুজন ব্যক্তি কিন্তু মানুষকে বোঝানো হয়েছে এবং দুজনে কবি, তার মানে দুজনে সমজাতীয় ব্যক্তি বোঝানো হয়েছে। সেই ক্ষেত্রে আমরা এখানে লাইক থাকা সত্ত্বেও এটা কিন্তু সিমিলি হবে না। এখানে লাইক আছে দেখো, এজ লাইক এগুলো থাকা সত্ত্বেও কি হবে না, এটা সিমিলি হবে না, কারণ এখানে শর্ত হচ্ছে যে দুটি ভিন্ন বস্তুকে যখন তুলনা করা হবে সেই ক্ষেত্রে হবে সিমিলি, আর দুটি সমজাতীয় বস্তুকে যখন বোঝাবে সেটা হবে মেটাফোর। তো সেক্ষেত্রে আমরা এটা দেখে নিই এই জায়গায়, মানে অসম্ভব বস্তুর মধ্যে এখানে দুজন ব্যক্তি এক্ষেত্রে হবে না। যেমন নজরুল ইজ লাইক এজ ফায়ার বা বার্ড, দেখো নজরুল আগুনের সাথে তুলনা করা হচ্ছে কিংবা পাখির সাথে তুলনা করা হচ্ছে। এখানে ফায়ার এবং বার্ড তো নজরুলের মতো মানুষ না, বা একই সমজাতীয় বস্তু না, বা ব্যক্তি না, সেই জন্য আমরা বলতে পারি এটা একটা সিমিলি। তাহলে নজরুল ইজ লাইক এ ফায়ার, অর্থাৎ কোনো কিছু জিনিসকে কোনো ব্যক্তিকে যখন কোনো বস্তুর সাথে তুলনা করা হয় বা কোনো স্থানের সাথে তুলনা করা হবে, ভিন্ন জাতীয় কোনো বস্তুর লগে তুলনা করা হবে, সেই ক্ষেত্রে সেটা হবে সিমিলি। যেমন এবার একই শব্দ নয়, সেক্ষেত্রে লাইক উল্লেখ আছে তাই এটি হবে, তুলনাটি হবে সিমিলি উদাহরণ। তো আশা করি সিমিলি বুঝতে পারছি। আমরা এবার দেখব মেটাফোর। আচ্ছা, মেটাফোর মানে হচ্ছে দুইটি ব্যক্তি বা প্রাণী বা অসম্ভব বস্তুর মধ্যে যখন তুলনা করা বোঝাবে সেটা হবে মেটাফোর। মেটাফোরের মধ্যে কি হবে? অসম্ভব বস্তু। আর সিমিলি হবে আহ, ও ভিন্ন ভিন্ন দুইটা বস্তুকে। যেমন তাই অসম্ভব মেটাফোর, যখন মেটাফোর এজ লাইক লাইক এজ রিজেম্বল এইগুলো থাকে না, মেটাফোরের মধ্যে এই উদাহরণগুলো থাকে না, অর্থাৎ সরাসরি কোনো জিনিসের সাথে তুলনা করা যায় যার মাঝখানে কোনো ধরনের এই কনজাংশনগুলো ব্যবহার করা হয়ে থাকে না। যেমন ইউথ ইজ ওয়াইল্ড অ্যান্ড এজ ইজ টেম, দ্য ম্যান ইজ ম্যাড ডগ। দেখো এখানে এখানে কিন্তু লাইক এজ এগুলো কিচ্ছু নাই, এখানেও কিন্তু লাইক এজ কিচ্ছু নাই। যদি বলতাম দ্য ম্যান ইজ লাইক ওয়াইল্ড, মানে মানুষটা বন্য প্রাণীর মতো, দ্য ম্যান ইজ লাইক এ ডগ, মানুষটা কুকুরের মতো, এরকম থাকলে হয়তো সিমিলি। কিন্তু এখানে বলছে দেখো ইজ এ ডগ, এখানে লাইক এস এগুলো নাই, কিন্তু মানুষটা হচ্ছে একটা পাগলা কুকুর, মানুষটা হচ্ছে একটা পাগলা কুকুর, মানে আসলে কিন্তু পাগলা কুকুর না, তবে তার আচরণটা এরকম ভিন্ন বা এগ্রেসিভ মোডে হলে তখনই কিন্তু মানুষ বলে এটা পাগলা কুকুর। তো এই জায়গা থেকে আমরা বলতে পারি মেটাফোরের যে এক্সাম্পলটা থাকে সেটা যদি ভিন্ন বস্তু হয় কিন্তু তার মধ্যে এস সিন্স এস থাকবে না, এস লাইক এগুলো থাকবে না, রিজনেবল থাকবে না, সেটা হবে মেটাফোরিক উদাহরণ। তো
ঠিক আছে। মেটাফোরের প্রধান বৈশিষ্ট্যগুলো এখানে কি লেখা আছে? কম্পারিজন বিটুইন টু ডিসিমিলার থিংস, দুটি ভিন্ন বস্তুর মধ্যে তুলনা করা হবে। ভালো করে তোমরা একটু বুঝে রাখো, আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। যে মেটাফোরিক উদাহরণটা হচ্ছে কি, দুটি ভিন্ন বস্তুর মধ্যে তুলনা করা হবে এবং বৈসাদৃশ্য, যাদের মধ্যে কোনো সাদৃশ্য থাকবে না। 2 নাম্বার হচ্ছে এখানে যে সিমিলির মতো এজ, লাইক, এজ, সো, এজ, রিজেম্বল এইগুলো ব্যবহার করা থাকবে না। এইগুলো ছাড়াই উদাহরণগুলো দেওয়া হবে। যে তুমি তো একটা দেখছি কবি হয়ে গেছো, ইউ লাইক এ পোয়েট, তাহলে ইউ 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 আর এ পোয়েট, আমরা লিখতে পারি ইউ আর এ পোয়েট, তুমি একজন কবি, এই ক্ষেত্রে বলতে পারি সেটা আমরা নিতে পারি। এগুলো হবে সাধারণত মেটাফোরিক উদাহরণ। অর্থাৎ নোট, একই জাতীয় বস্তু বিষয় তুলনা করা হবে, মেটাফোর হবে না যদি একই জাতীয় বস্তু হয়। দেখো কিন্তু ভিন্ন জাতীয় হতে হবে, শর্ত হচ্ছে ভিন্ন জাতীয়। একই জাতীয় হলে কিন্তু মেটাফোর হবে না। যেমন নজরুল ইজ শেলি, এটাও কিন্তু মেটাফোর হবে না, কারণ এটা নজরুল ইজ, এখানে বলতে পারে লাইফ ইজ এ ড্রিম, এইটা মেটাফোর হয় কেন? তবে লাইফ এবং ড্রিম শব্দটি একই বৈশিষ্ট্যের নয়, তাই এটা মেটাফোর হবে। যেমন লাইফ ইজ এ ড্রিম, জীবন হচ্ছে একটা স্বপ্ন, তাহলে স্বপ্নের সাথে জীবনের সম্পর্কটা কিন্তু নাই, ভিন্ন ভিন্ন দুটো বস্তু। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এটা সিমিলি, এটা মেটাফোর। গুরুত্বপূর্ণ কথা, কিছু উদাহরণ আমার এখানে দেওয়া আছে, আমি সবাইকে বোঝানোর জন্য উদাহরণগুলো একটু পড়ে দিচ্ছি। যারা ক্লাসটা করছো অবশ্যই গুরুত্ব দিয়ে ক্লাসটা করবা, যেন সবার ক্লিয়ার হয়ে যায়। যেমন দুইটি প্রাণীর মধ্যে তুলনা বোঝালে সিমিলি হয়, একটা এক্সাম্পল খুব গুরুত্বপূর্ণ, কারণ দুইটি প্রাণী এবং বস্তুর মধ্যে তুলনা করতে হবে। যেমন an explicit comparison between the two different things, as, like, as, resemble, এগুলো। এরপরে যেমন ইউর আইজ আর লাইক সানশাইন, তোমার চোখগুলো সূর্যের মতো জ্বলছে, তাহলে আর লাইক আছে এখানে, লাইক মানে সূর্য এবং চোখ দুটো ভিন্ন জিনিস, এখানে মাঝখানে লাইক আছে। যেমন ইউ আর এজ হ্যাপি এজ, দুই পাশে এজ আছে, এ ক্লাউন। এরপর দেখো আবার দ্য ওয়ার্ল্ড ইজ লাইক এ স্টেজ, এই যে লাইক আছে এখানে, ঠিক আছে। পৃথিবীটা হচ্ছে একটা স্টেজের মতো, যদি এটা ভিন্ন ভিন্ন উদাহরণ আছে। মেটাফোর হবে অবেদ কল্পনা, বিশেষ প্রকাশের জন্য রূপক করতে ব্যবহার করা হয়। দুটি ভিন্ন জিনিসকে বোঝানো হবে, কিন্তু লাইক এস, অ্যাজ, লাইক এস এগুলো থাকবে না। যেন লাইক এস, রিজেম্বল ইত্যাদি ব্যবহৃত হয় না, না এগুলো ছাড়াই আমরা দেখবো মেটাফোরিক পাওয়া যায়। যেমন ইউ আর মাই সানশাইন, তুমি আমার সূর্য, তুমি আমার সূর্যের আলো, তুমি আমার সূর্যের আলো, এরকম বলতে পারি না আমরা। এরকম লাইক এস এগুলো কিন্তু দেওয়া নাই। তারপরে ইউ আর এ ক্লাউন, ওয়ার্ল্ড ইজ এ স্টেজ, তো এইখানে ডিরেক্টলি বলা হচ্ছে, উদাহরণটা ডিরেক্টলি দেখানো হয়েছে, সেক্ষেত্রে এটা হবে মেটাফোর। এরপর দেখবো আমরা সাম ইম্পর্টেন্স লিটারারি টার্মস। দেখো সাহিত্যের জগতের কিছু গুরুত্বপূর্ণ টার্ম আমাদের এখানে আছে, আজকে সেই টার্মগুলো দেখবো, কারণ পরীক্ষার মধ্যে আসছে যে এই নিচের কোনটি একটি অ্যালিগরি। হ্যাঁ, এলিগরি আসতে পারে, অ্যানালজি আসতে পারে, বেলার আসতে পারে। হ্যাঁ, বেলাট কবিতা কোনগুলো, বেলাট কবিতা কে আবিষ্কার করছিল, তারপরে হলো বাইবলিওগ্রাফি কি, হ্যাঁ ব্ল্যাঙ্ক ভার্স কি, এগুলো আমাদের পরীক্ষার মধ্যে এসে থাকে। এগুলোর সঙ্গে এবং ডেফিনেশন এইগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে কিন্তু এসে থাকে। তো আমরা দেখবো প্রথমে হচ্ছে এলিগরি মানে হচ্ছে রূপক আর কি, রূপক কোন জিনিসের তুলনা করা হয়, রূপের মাধ্যমে তুলনা করা হয়। যেমন এন এলিগরি ইজ এ স্টোরি অর ভার্সেস উইথ ডাবল মিনিং, যার দুইটা অর্থ দিয়ে থাকে। এক্সাম্পল যে এনিম্যাল ফার্ম বাই জর্জ ওরওয়েল, ফ্রান্সিস কুইন বাই এডমন্ড স্পেন্সার, দুটি জিনিসকে সাদৃশ্য করে বোঝানো হয়েছে। এরপর দেখবো আমরা বেলার্ড। বেলার্ড ইংরেজি সাহিত্যের খুব গুরুত্বপূর্ণ একটা সাহিত্যিক যুগ হচ্ছে, সাহিত্য হচ্ছে বেলার্ড। তো বেলার্ড ইজ এ সং দ্যাট টেলস এ স্টোরি, একটা গানে গানে যে গল্পটা শেষ হয়ে যায়, একটা গল্প বলা হবে, কিন্তু সেটা হবে গানের মতো, একটা ব্ল্যাঙ্ক বা একটা বার্সের মতো, কবিতার মধ্যে গানের ছন্দে ছন্দে যে কবিতাটা শেষ করে, সেটা হচ্ছে একটা গল্প, সেটা হচ্ছে একটা বেলাদ, লিরিক্যাল বেলাদ বলতে পারি আমরা এটাকে। দ্য সেকেন্ড কামিং বাই ডব্লিউ বি ইয়ার্স, ওই দ্য সেকেন্ড গানই হচ্ছে, সেকেন্ড কামিং হচ্ছে ডব্লিউ বি ইয়ার্সের একটি বেলাদ। তারপরে হচ্ছে বাইবলিওগ্রাফি মানে হচ্ছে গ্রন্থপুঞ্জি। বাইবলিওগ্রাফি মানে হচ্ছে কি, এইটা কিন্তু পরীক্ষার মধ্যে এসে থাকে, লিস্ট অফ বুকস, এসেস এন্ড মনোগ্রাফস অন এ সাবজেক্ট অর এ লিস্ট, এটা হচ্ছে একটা বইয়ের লিস্টই বা কোনো কিছু, এটার গ্রন্থপঞ্জি। এরপর আমরা দেখবো ব্ল্যাঙ্ক ভার্স, যেটা অমিত্রাক্ষর চন্দ্র। অমিত্রাক্ষর চন্দ্র, আমাদের মাইকেল মধুসূদন দত্ত ছিলেন অমিত্রাক্ষর চন্দ্রের প্রবর্তক, ছিলেন বাংলা সাহিত্যের অমিত্রাক্ষর চন্দ্র। পোয়েট্রি কনসিস্টিং ইন iambic pentameter lines without rhyme and end। তারপর দেখবো হচ্ছে ক্যাটাস্ট্রফি মানে ধ্বংস বা বিপর্যয়, ক্যাটাস্ট্রফি মানে ধ্বংস, দা ট্রাজিক এন্ড ড্রামাটিক ইভেন্টস, যেগুলো ধ্বংস বা বিপর্যয় ব্যাপার থাকতে পারে, এখানে ক্যাটাস্ট্রফি বলতে কি, ওইটা কিন্তু পরীক্ষার মধ্যে আসতে পারে। তারপর দেখবো আমরা কাপলেট। কাপলেট মানে হচ্ছে শ্লোক। কাপলেট মানে কি, শ্লোক মানে একটা অংশ, একটা ওই একটা মূল ভাব অর্থাৎ যতটুকুর মধ্যে থাকে ততটুকু। যেমন টু লাইন্স অফ বার্স রাইমিং টুগেদার, অর্থাৎ একটা বা ছন্দের দুইটা লাইনে হতে পারে, ছন্দের মিল রাখার জন্য সেটাকে শ্লোক বলা হয়, সেটাকে শ্লোক বা ইংরেজিতে বলা হয় কাপলেট। তারপরে দেখবো আমরা যে দুই লাইনের মধ্যে যেই একটা মানে চলে আসে, সেটা হচ্ছে কাপলেট। এরপরে আমরা দেখবো ড্রামা, নাটক। নাটক আসলে কি, নাটক হচ্ছে a piece of writing দ্যাট টেলস এ স্টোরি
and performed on stage। অর্থাৎ এটা হচ্ছে এক ধরনের লেখার একটা অংশ যেটা একটা গল্পের নিয়ে লেখা হয় এবং যেটা কোনো একটা ফ্রান্সে কোনো একটা স্টেজে এটাকে উপস্থাপন করা হয়, যেমন কমেডি, ট্র্যাজেডি, ফ্রান্স, ফেয়ার্স এন্ড মেলোড্রামা। হ্যাঁ, যেমন ইডিপাস রেক্স, এটা হচ্ছে একটা সোফোক্লিসের লেখা। তারপর হচ্ছে ড্রামাটিক মনোলগ, নাটকীয় স্বগতোক্তি। মনোলগ মানে হচ্ছে একজন ব্যক্তি যখন নিজে নিজেই বলছে, নিজে নিজে শুনছি, চিন্তা করছে। স্টোরি, এ লিটারারি ওয়ার্ক ইন হুইচ আ সিঙ্গল স্পিকার এক্সপ্রেস হিজ থটস অ্যান্ড ফিলিং টু সাইলেন্ট লিসেনার। মানে মানুষের মাধ্যমে একাই অনুভব করে যাচ্ছে। যেমন মাই লাস্ট ডাচেস, রবার্ট ব্রাউনিং এর লেখা একটা মাই লাস্ট ডাচেস, এইটা এখানে তিনি এই স্বগতোক্তি বা ড্রামাটিক মনোলগটা ব্যবহার করেছেন। ইলেজি মানে সুখ্যাতা কবিতা। সুখ্যাতা কবিতা কোনগুলো? যখন মানুষ মারা যায়, মৃত্যুর পরে যে কবিতাটা লেখা হয়, এইগুলো সাধারণত সুখ্যাতা কবিতা বলা হয়, যার ইংরেজি হলো ইলেজি। ইলেজি পোয়েম lamenting composed on the death, war, লাভ অ্যান্ড সিমিলার থিম। মানুষ প্রেম করে ব্যর্থ হয়ে বা যুদ্ধে হারিয়ে হেরে যে বা কাউকে মৃত্যুবরণের কথা যে কবিতাগুলো লেখা হয় সেগুলো হচ্ছে সাধারণত ইলিজি। হ্যাঁ, এরপরে তোমার ইপিক, ইপিক পয়েট। ইপিক হচ্ছে মহাকাব্য। ইপিক হচ্ছে কি মহাকাব্য, অর্থাৎ কোনো একটি ঘটনাকে, দীর্ঘ ঘটনাকে লং ইপিক ইজ এ লং ন্যারেটিভ পোয়েম অন এ গ্র্যান্ড স্কেল অ্যাবাউট এ ডিডস অফ ওয়ারিয়র্স অফ হিরোস অ্যান্ড হিরোস। অর্থাৎ কোনো একটা গল্পের নায়ককে নিয়ে লেখা হচ্ছে, হ্যাঁ, কোনো একটা যুদ্ধের কাহিনী নিয়ে লেখা হচ্ছে, দীর্ঘ একটা কাব্যকে বলা হয় মহাকাব্য বা এপিক বলা হয়। দেখো, ফেবল মানে হচ্ছে উপকথা, রাইম মানে হচ্ছে সঙ্গীত। এরপর দেখবো আমরা হোমোফোনস, সমুচ্চারিত শব্দ। এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষার মধ্যে আসে কিন্তু। হোমোফোন পারিপার্শ্বিক শব্দের ক্ষেত্রে আছে। হোমোফোন মানে কিছু কিছু শব্দের উচ্চারণ একই হয়। দেখো, আমি বলছিলাম হাইপারবোল, এই যে হাইপারবোল মানে অতিরঞ্জন, কাউকে অতিরঞ্জিত প্রশংসা করলে এটাকে বলা হয় হাইপারবোল, তাই না? হাইপারবোল। যেমন আই হ্যাভ আ মিলিয়ন থিংস টু ডু টুডে, মানে আমি একদিনে লক্ষ লক্ষ কাজ করি। এটা কি সত্য? মানে আমার কাজটাকে অতিরঞ্জিত করার জন্য আমি কিন্তু বলতেছি আই হ্যাভ আ মিলিয়ন থিংস টু ডু টুডে। আজকে আমার লক্ষ লক্ষ কাজ আছে, আদৌ কিন্তু আমি তা পারবো না, কয়েকটা কাজ করতে পারবো, কিন্তু আমি কাজটাকে অতিরঞ্জন করার জন্য এই উদাহরণটা আমি দিচ্ছি। যেমন আমি বলছিলাম আই স থাউজেন্ড অফ ড্যাফোডিলস, ওই যে টু ড্যাফোডিলস, রবার্ট হেরিকের একটা কবিতা আছে টু ড্যাফোডিলস, এইখানে আমরা বলছিলাম আই হ্যাভ সিন 10,000 অফ ড্যাফোডিলস। এটা ছিল এই জায়গায় অতিরঞ্জন। বললো যে আমি একবারে কিন্তু গুণে দেখতে পারি না। যদি বলি লক্ষ, আমি দেখছি লক্ষ লক্ষ মানুষ, আমি কিন্তু লক্ষ লক্ষ মানুষগুলোকে আমি গুণে তারপরে বলি নাই। এটা আমার একটা আনুমানিক বা উদাহরণ হিসেবে বলছি। তারপরে দেখবো আমরা হোমোফোস মানে সমচ্চারিত শব্দ, যেমন ইয়ার, এখানে আছে হিয়ার। ইয়ার এবং হিয়ার, বাতাস এবং চুল, দুটোই কিন্তু ভিন্ন শব্দ, কিন্তু উচ্চারণ করতে গেলে প্রায় সেম। দেখো, সাম আর সাম দুইটা সমুচ্চারিত, কিন্তু বানান মিল নেই। দেখো, সাম হচ্ছে কিছু, আর এখানে সাম মানে অঙ্ক। দেখছো এবার? সুইট আর সুইট, এইগুলো হচ্ছে সমুচ্চারিত শব্দ যার অর্থগুলো ভিন্ন হয়ে থাকে। ওকে, তারপরে আমরা দেখবো মিথ। মিথ মিথ মানে হচ্ছে পৌরাণিক কথা, পৌরাণিক কাহিনী, পুরাণ গ্রন্থের কাহিনীকে অবলম্বন করে বা পুরাণ নায়ক নায়িকাদেরকে করে হাইলাইট করে কোনো কিছু লেখা হবে, এটা হলো মেথিক্স। তারপর হচ্ছে ওড মানে গাথা কবিতা। ওড মানে গাথা, ওড অন এ সলিটিউড বাই আলেকজান্ডার পোপ। এই আলেকজান্ডার পোপের একটা কবিতা লেখা আছে এই জায়গায়। এই ক্ষেত্রে হবে ওড মানে হলো গীতি, গাথা কবিতা। এরপর দেখো অক্সিমরন। অক্সিমরন খুবই গুরুত্বপূর্ণ। উদাহরণের মধ্যে অক্সিমরন মানে বিরোধ অলঙ্কার, বিরোধ অলঙ্কার। যেমন আমরা বলতে পারি ওয়াকিং ডেথ, ওয়াইল্ডলি নর্মাল, এরপরে পেইনফুলি বিউটিফুল। মানে কি দুটি কথা থাকবে তবে বিপরীত ধর্ম। এখানে বলতে দেখো পেইনফুলি বিউটিফুল, বেদনাদায়ক সৌন্দর্য। ব্যস্ত ব্যাপারটা, সৌন্দর্য কোন মানুষ বেদনা দেয়, তবু অলঙ্কার দিয়েছে বিরোধপূর্ণ, মানে ভয়ঙ্কর মেধাবীর মতো আর কি। তারপরে দেখবো আমরা প্যারাডক্স। প্যারাডক্স মানে হলো স্ববিরোধী কিন্তু সত্য বর্জিত নয়। কিছু কিছু কথা আছে, উচিত কথা নাকি বাপ কেউ ছাড়ে না, হ্যাঁ, উচিতে নাকি বন্ধু বেজার। সেই ক্ষেত্রে কিছু উচিত কথা নিজের গায়ে লেগে যাবে, তবুও যেন আমাকে মেনে নিতে বাধ্য হবে। একটা এক্সাম্পল আসতে পারে ফেইলার ইজ দ্য ফিলার অফ সাকসেস। তাহলে ফেইলার ইজ দ্য ফিলার, ফেল করলে সাকসেস হওয়ার সম্ভাবনা থেকে যায়। তারপরে দেখবো পার্সোনিফিকেশন, খুব গুরুত্বপূর্ণ একটা উদাহরণ পার্সোনিফিকেশন। দেখছো, পার্সোনিফিকেশন মানে ব্যক্তি রূপে প্রকাশ করা, কোনো ব্যক্তিকে রূপে রূপায়ণ করা, তাই না? দ্য রিপ্রেজেন্টেশন অফ অ্যান অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি অফ হিউম্যান ফর্ম, একটা মানুষের থেকে বিমূর্ত কিছু কোয়ালিটি নিয়ে রূপকায়ন করা। তারপরে হচ্ছে প্রসুডি মানে ছন্দবিজ্ঞান। তারপরে প্রোটাগনিস্ট মানে প্রধান চরিত্র, আর প্রসুডি মানে ছন্দবিজ্ঞান। এগুলো কিন্তু পারিবারিক শব্দের ক্ষেত্রে পরীক্ষার মধ্যে আসতে পারে। soliloquy মানে হচ্ছে স্বগতোক্তি, মানে স্ব-উক্তির ড্রামাটিক টেকনিক অফ স্পিকিং অ্যালোন অন স্টেজ, মানে একা একাই মঞ্চে কিছু কথা বলা, কোনো কিছু ভেবে কথা বলা, সেটা হচ্ছে
soliloquy মানে স্বগতোক্তি, যার এখানে একটা দেওয়া আছে টু বি অর নট টু বি, দ্যাটস দ্য কোয়েশ্চেন হ্যামলেটের। তারপর দেখব সনেট, আমরা পেয়ে গেলাম সনেট মানে চতুর্দশপদী কবিতা। সনেট মানে চতুর্দশপদী কবিতা, যেখানে ওই যে আমরা সনেট কবিতা পেয়েছি বাংলা সাহিত্যে আছে, ইংরেজি সাহিত্য সনেট কবিতা আছে, যেখানে 14টা বাক্য থাকে, 14 মাত্রার ওই থাকে। যেমন দ্য অর্ডিনারি সনেট কনসিস্ট অফ 14 লাইন্স, যার একজন 14টা লাইন থাকবে, এবং 14 মাত্রার কবিতাগুলোকে বলা হয় সনেট, চতুর্দশপদী কবিতা বলি। ঠিক আছে। ট্রাজেডি দেখবো এবার। ট্রাজেডি, ট্রাজেডি মানে বিয়োগান্ত নাটক, অর্থাৎ জীবন থেকে হারিয়ে যাওয়া অনেক কিছু, যুদ্ধে হারিয়ে যাওয়া অনেক কিছু, কেউ মারা যাওয়া, এইগুলো কারো কোনো বিয়োগান্ত ঘটনা ঘটলে সেগুলো থেকে আমরা মূলত ট্রাজেডি শব্দগুলো পেয়ে থাকি। এরপর উইট, দেখো উইট মানে হলো রহস্যময়, চাতুর্যপূর্ণ বা জ্ঞানী, এক কথায় বলতে জ্ঞানী বা চাতুর্যপূর্ণ বা রহস্যময়, এগুলোকে সংক্ষেপে বলা হয় উইট। তো আমরা ধন্যবাদ সবাইকে, আমরা পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করি। আসসালামু আলাইকুম।